আজকে আমি আলোচনা করব এবিটিএ টেস্ট পেপার ফিলোজফি এমসিকিউ উচ্চ মাধ্যমিক। এই যে তোমরা ইতিমধ্যেই বাংলা এবং সংস্কৃত এমসিকিউ দেখেছো, আজকে দেখো ফিলোজফিটা নিয়ে আলোচনা করছি। প্রথম পেজ হচ্ছে 9 নাম্বার পাতা। দেখো ফিলোজফির 1 নম্বর এমসিকিউ হচ্ছে লোগো শব্দের অর্থ কি? লোগো শব্দের অর্থ হচ্ছে চিন্তা। লোগো শব্দের অর্থ হচ্ছে চিন্তা। 2, বৈধতার প্রশ্নটি জড়িত কিসের সঙ্গে? বাক্যের সঙ্গে? বাক্যের সঙ্গে নয়, বৈধতা কেবলমাত্র যুক্তিতে হয়। তাহলে বচনের সঙ্গে না, সিদ্ধান্তের সঙ্গে না, ওইদিকে যদি যুক্তি অপশন থাকে তাহলে যুক্তি হবে। হ্যাঁ, তাহলে যুক্তি আকারের সঙ্গে, এই অপশনটা ঠিক আছে। বেশ, তারপরে দেখো, বেশ দেখো এরপরে আমরা আলোচনা করছি পরেরটা, অনুমান যখন ভাষায় প্রকাশিত হয় তখন তাকে বলা হয় যুক্তি। আমরা কিছু কিছু প্রশ্ন ব্যাখ্যা সহ আলোচনা করব, তোমরা একটু ধীর স্থির মন নিয়ে শুনবে, তাহলে ভালো বুঝতে পারবে। শর্ত অনুযায়ী বচন কয় প্রকার? শর্ত অনুযায়ী বচন 2 প্রকার। একটা হচ্ছে প্রাকল্পিক বচন আর বৈকল্পিক বচন। কেন? প্রাকল্পিক বচনে স্পষ্ট শর্ত থাকে, যদি রাম আসে তবে শ্যাম আসবে, এটা হচ্ছে প্রাকল্পিক বচন, এখানে স্পষ্ট শর্ত থাকলো। আর বৈকল্পিক বচনে কিন্তু অস্পষ্ট শর্ত, মানে যেমন হচ্ছে যদি উদাহরণ হচ্ছে রাম আসবে অথবা শ্যাম আসবে, তাই অস্পষ্ট শর্ত। তাহলে শর্ত অনুযায়ী বচন 2 প্রকার, প্রাকল্পিক আর বৈকল্পিক। তারপর দেখো সামান্য সদর্থক বচন ও সামান্য নঙর্থক বচন, আচ্ছা এটা নয়, এইটা 5টা। প্রতিটি নঙর্থক বচনে ড্যাশ পদ ব্যাপক। নঙর্থক বচন মানে ই বচন আর ও বচন। ই বচনের দেখো উদ্দেশ্য বিধেয় দুটোই ব্যাপ্য, ও বচনে বিধেয় পদ ব্যাপ্য। তাহলে নঙর্থক বচনে বিধেয় পদ ব্যাপ্য হয়, কমন নিলে, দুটো থেকে কমন নিলে দাঁড়ায় আমার বিধেয় পদ ব্যাপ্য। 6, বচনের বিরোধিতার ক্ষেত্রে সামান্য সদর্থক বচন সত্য হলে একই উদ্দেশ্য ও বিধেয়যুক্ত বিশেষ বচনের সত্য মূল্য কি হবে? বিশেষ নঙর্থক বচনের। তার মানে বুঝে নিতে হবে যে সামান্য সদর্থক মনে হচ্ছে এ বচন, বিশেষ নঙর্থক মনে হচ্ছে ও বচন। তাহলে বললো এ বচন সত্য হলে ও বচন কি হবে? তাহলে আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে যে যে বক্স আছে, এই বক্সের চতুর্বর্গ পরিকল্পনার অনুযায়ী এখানে এ বচন সত্য হলে ও বচন মিথ্যা হবে, তাহলে এটা মিথ্যা হবে, মিথ্যা অপশনটা এটা। তাহলে এ বচন সত্য হলে ও বচন মিথ্যা হবে। নেক্সট, একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট দুটি বিশেষ বচনের মধ্যে যে বিরোধিতা থাকে তাকে কি বলা হয়? দুটি বিশেষ বচন, এইটা আমাদের মাথায় রাখতে হবে। দুটি বিশেষ বচন মানে আয় বচন বিশেষ বচন আর ও বচন বিশেষ বচন। আয় আর ও মানে এইটা, এই জায়গাটা আয় আর ও, সেই জন্য আয় আর ও অধীন বিপরীত বিরোধিতা সম্বন্ধ বর্তমান। তাহলে আমাদেরকে করতে হবে অধীন বিপরীত বিরোধিতা সম্বন্ধ বর্তমান, ঠিক আছে। তারপরে দেখো ফেরিসন মূর্তিটি বৈধ হয় কোন সংস্থানে? ফেরিসন মূর্তিটি বৈধ হয় তৃতীয় সংস্থানে, ফেরিসন মূর্তিটি বৈধ হয়, ফেরিসন মূর্তিটি তৃতীয় সংস্থানে বৈধ হয়। এই ক্ষেত্রে তোমরা কি করতে পারো, 19টা বৈধ মূর্তি আছে, বারবারা, সিলারেন, ড্যারি ফেরিও ইত্যাদি, এইগুলো অবশ্যই তোমরা করে নেবে। নেক্সট দেখো পক্ষপদ অপ্রধান আশ্রয় বাক্য ছাড়া সিদ্ধান্তের কোন স্থানে থাকে? পক্ষপদ 2 জায়গায় থাকে, মনে রাখতে হবে নিরপেক্ষ ন্যায়ে। একটা হচ্ছে সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে থাকে আর পক্ষ বাক্যে থাকে। তাহলে পক্ষ বাক্যে থাকে আর সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে থাকে, তার মানে এটা হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, যদি পি তাহলে কিউ, কিউ নয় অতএব পি নয়, পি নয়। তাহলে দেখো, বেশ, তাহলে দেখো আমরা এখানে কিন্তু দেখো কিউ নয় তারপরে পি নয়, তার মানে যদি পি তবে কিউ। পি আছে প্রথমে পূর্বগ, পূর্বগকে না বলে অনুগকে প্রথমে অস্বীকার করে পূর্বগকে পরে অস্বীকার করা হচ্ছে সিদ্ধান্তে,
নিয়ম বলা হয়েছে অনুগকে অস্বীকার করে পূর্বগকে অস্বীকার করলে বৈধ হয়, আর বৈধ হয় অস্বীকার জনিত যে বৈধ তাকে বলা হয় এমটি জনিত বৈধ, মানে মোডাস টলেন্স। ঠিক আছে, এইটা হবে সঠিক উত্তর। আর যদি স্বীকার জনিত বৈধ হইতো তাহলে বৈধ এমপি মোডাস পোনেন্স হতো। ঠিক আছে, বেশ। এরপরে তাহলে এইচএসটা কি, ডিএসটা কি? ডিএসটা হচ্ছে বৈকল্পিকের ক্ষেত্রে অথবা দিয়ে থাকলে বৈধ হলে পরে ডিএস। এইচএসটা কি? এইচএসটা হচ্ছে তোমরা এবছর পরীক্ষা দেবে। হ্যাঁ, তারপর দেখো বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের সিদ্ধান্তটি সর্বদাই যে বচন হয়, তা হলো বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের সিদ্ধান্ত সর্বদাই কিন্তু নিরপেক্ষ বচন হয়। প্রধান যুক্তি বাক্যটি হচ্ছে বৈকল্পিক বচন, আর বাকি দুটো হচ্ছে নিরপেক্ষ বচন। অশূন্য বা সাত্ত্বিক শ্রেণী বচনটি কি? অশূন্য মানে শূন্য যেটা নয়, সেটা শূন্য কোনটা নয়? এইটা শূন্য নয়, কারণ ক্রস চিহ্ন আছে, তাহলে এইটা। তারপরে দেখো কোনো অয়েস নয় অপি এই বচনটি বুলীয় ভাষ্য কি? দেখো এই প্রসঙ্গে আমি বলি, যারা জানো না তাদের ক্ষেত্রে অসুবিধা, যারা একটু জানো তারা বুঝতে পারবে সহজেই। কোনো এস নয় পি যদি বলতাম আর কি, তাহলে ই বচন হতো। আর ই বচনের ক্ষেত্রে একটা ফর্মুলা এই ক্ষেত্রে মুখস্থ করতে হবে, এটা তো ই বচনের আকার, এটা তো ই বচনের আকার, তাহলে এই ক্ষেত্রে ই বচনের আকার হচ্ছে এস পি সমান 0। ই বচনের সূত্রটা হচ্ছে এস পি সমান 0। এবার যার যার সঙ্গে অ থাকবে তার তার মাথায় বার, এস এর সঙ্গে অ আছে এস এর মাথায় বার, তারপরে দেখো পি এর সঙ্গে অ আছে পি এর মাথায় বার সমান 0। তাহলে এটা কোথায় আছে দেখবো, এস বার পি বার সমান 0, এইটা এস বার পি বার সমান 0, এই ঘরটা হলো তাহলে। ঠিক আছে, তারপরে দেখো কোনো সত্যাপেক্ষক যৌগিক বচনের সত্য মূল্য নির্ভর করে, সত্যাপেক্ষক যৌগিক বচনের সত্য মূল্য নির্ভর করে শুধুমাত্র অঙ্গ বচনের ওপরে, শুধুমাত্র অঙ্গ বচনের ওপরে নির্ভর করে। নেক্সট, পি ট্রিপল বার নট পি বচনাকারটি কি? এটা যদি আমরা অঙ্ক করে বার করি, পি কে যদি সত্য ধরি তাহলে নট পি হয়ে যাবে মিথ্যা, তাহলে সত্য ট্রিপল বার মিথ্যা সমান মিথ্যা। পি কে যদি মিথ্যা ধরি তাহলে নট পি হয়ে যাবে সত্য, তাহলে মিথ্যা ট্রিপল বার সত্য সমান মিথ্যা, তাহলে হয়ে যাবে মিথ্যা। তাহলে দুটোই যদি মিথ্যা হয় তাহলে শত মিথ্যা বলতে হয় তাকে। বেশ, খেলা চলবে যদি বৃষ্টি না, যদি না বৃষ্টি হয়। দেখো এই জিনিসটা ভালো করে বুঝে নাও, এই রকম বাক্য থাকতে পারে, এইটাকে আমাদের প্রতীকায়িত রূপে প্রকাশ করতে হবে। চারটের মধ্যে একটা কি করে করা যাবে? এটা আমরা সাংকেতিক চিহ্ন বসিয়ে করব, ধ্রুবক চিহ্ন বসিয়ে করব। তো খেলা চলবে এইটাকে একটা ধরবো, আর যদি বৃষ্টি না হয় এইটাকে একটা অংশ ধরবো। কিন্তু যে জিনিসটা এইখানে এই ক্ষেত্রে হয় সেটা হচ্ছে যদি তবে, যদি বৃষ্টি না হয় তবে খেলা চলবে, এইটা হচ্ছে সঠিক কথা। কথা অনেক সময় ঘুরিয়ে বলা থাকতে পারে, তাহলে কথাটা মনে মনে আগে সাজিয়ে নেব। যদি বৃষ্টি না হয় তবে খেলা চলবে, তাহলে যদি বৃষ্টি না হয়, বৃষ্টিকে যদি আমি আর ধরি তাহলে নট আর, নট আর নাল, খেলাটাকে যদি আমি এম ধরি তাহলে নট আর নাল এম, এইরকম ধরনের কিছু থাকলে সেইটা আমরা উত্তর করব, নট আর নাল এম, তাহলে এইটা হয়ে যাবে আমার উত্তর। তার মানে যদি বৃষ্টি না হয়, নট আর মানে যদি বৃষ্টি না হয়, নাল মানে তবে, যদি তবে দিয়ে নাল, তবে এম মানে খেলা চলবে। ঠিক আছে, এরকম হিসাবে আমরা করবো এগুলো। উপমা যুক্তির সিদ্ধান্তের সম্ভাব্যতার সবথেকে গুরুত্বপূর্ণ শর্ত হলো কি? গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে সাদৃশ্যের সংখ্যা, সাদৃশ্যের প্রাসঙ্গিকতা, সবগুলাই দরকার, তবে সাদৃশ্যের প্রাসঙ্গিকতা বেশি দরকার। গুরুত্বপূর্ণ শর্ত। তারপরে দেখো আরোহ অনুমানের সমস্যাটি কি? আরোহ অনুমানের যে সমস্যা সেটা হচ্ছে সামান্যীকরণ করা হচ্ছে সব থেকে বড় সমস্যা, সামান্যীকরণ করতে যাওয়া। তারপরে দেখো অপসারণ, সংজ্ঞা প্রদান ইত্যাদি হলো আরোহ অনুমানের ড্যাশ অনুসৃত প্রক্রিয়া কি? ইত্যাদি বৈজ্ঞানিক আরোহ অনুমানের অনুসৃত প্রক্রিয়া। নেক্সট, বহু কারণবাদকে সমর্থন করেছেন কে? বহু কারণবাদকে সমর্থন করেছেন দার্শনিক মিল। দার্শনিক মিল এখানে নেই, তাহলে বেইন আছে, বেন, দার্শনিক বেন ও মিল সমর্থন করেন। ভেজা কাঠে অগ্নিসংযোগ ধূম সৃষ্টির কারণ এখানে কোন অর্থে ব্যবহৃত হয়েছে? তাহলে এখানে তিনটি শর্ত আছে, মনে রাখতে হবে আবশ্যিক শর্ত,
পর্যাপ্ত শর্ত আর আবশ্যিক পর্যাপ্ত শর্ত। আবশ্যিক শর্ত মানে প্রথম নাই দ্বিতীয় নাই, সংক্ষেপে বলছি দেখো, প্রথম নাই দ্বিতীয় নাই। আর পর্যাপ্ত শর্ত মানে প্রথম আছে দ্বিতীয় আছে। আর আবশ্যিক পর্যাপ্ত শর্ত মানে হচ্ছে দুটো লাইন মিলিয়ে। তাহলে দেখো, ভেজা কাঠে অগ্নিসংযোগ নাই, ধূম নাই, ভেজা কাঠে অগ্নিসংযোগ আছে, ধূম আছে, তার মানে এটা আবশ্যিক পর্যাপ্ত শর্ত। তার মানে এখানে পর্যাপ্ত শর্ত আবশ্যক নয়, ওই পৃষ্ঠায় যদি থাকে তাহলে উত্তর করব, আর নাহলে কিছু একটা অন্য কিছু ভাবতে হবে। দেখা যাক এই পৃষ্ঠায় আছে কি না। তো এই পৃষ্ঠায় আছে দেখো, পর্যাপ্ত আবশ্যিক শর্ত অর্থাৎ ধূম আছে, অগ্নিসংযোগ আছে, ধূম আছে, ভিজে কাঠে অগ্নিসংযোগ আছে, ধূম আছে, অগ্নিসংযোগ নেই, ধূম নাই, অর্থাৎ পর্যাপ্ত আবশ্যিক শর্ত। ওইভাবে যদি ব্যাখ্যা করি, তারপরে দেখো ড্যাশের মতে কারণ হলো সদর্থক ও নঙর্থক শর্তের সমষ্টি। কে বলেছেন? দার্শনিক মিল বলেছেন যে কারণ হলো সদর্থক ও নঙর্থক শর্তের সমষ্টি। তারপর দেখো মিলের যে পদ্ধতিতে কাকতালীয় দোষ দেখা যায়, তা কোন পদ্ধতি? মিলের ব্যতিরিকী পদ্ধতি অপপ্রয়োগের ফলে কাকতালীয় দোষ ঘটে। মিলের যে পদ্ধতি কার্যকারণকে সহ অবস্থান থেকে পৃথক করতে পারে না, সহ অবস্থান থেকে পৃথক করতে পারে না, অন্যই পদ্ধতি কার্যকারণকে সহ অবস্থান থেকে পৃথক করতে পারে না। বেশ, এরপরে দেখো ৬৭ পেজ। ১ নম্বর, অনুমান যখন ভাষায় প্রকাশিত হয় তখন তাকে কি বলা হয়? যুক্তি বলা হয়। আরোহ যুক্তি সিদ্ধান্তটি সবসময় কি হয়? আরোহ যুক্তি সিদ্ধান্ত মনে রাখতে হবে সম্ভাব্য হয়। যদি কোনো অবরোহ যুক্তি সিদ্ধান্ত সত্য হয় তবে যুক্তিটি কি হবে? সিদ্ধান্ত যদি সত্য হয় তাহলে যুক্তিটি বৈধও হতে পারে, অবৈধও হতে পারে, দুটোই হতে পারে, দুটোই হতে পারে। হ্যাঁ, তারপরে দেখো কোন বচনে উদ্দেশ্য বিধেয় উভয় পদ ব্যাপ্য? উদ্দেশ্য বিধেয় উভয় পদ ব্যাপ্য হচ্ছে ই বচনে, তাহলে ই বচনে। তারপরে দেখো গুণ অনুযায়ী বচন কয় প্রকার? গুণ অনুযায়ী বচন ২ প্রকার, সদর্থক নঙর্থক। কই? ২ প্রকার। দেখো তোমাদের এই পেজগুলো আলোচনা করে দিয়েছি এমসিকিউ, আমি এরপরে এসসিকিউ আলোচনা করব। তারপরে তোমাদের যে লজিকগুলো আছে সেইগুলো কিন্তু বোর্ডে আলোচনা করব। হ্যাঁ, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। তারপরে সংস্কৃত যা যা আছে সেগুলো আলোচনা করব। তোমাদের যা যা প্রয়োজন বলো কমেন্টে। আর বেশ, তারপরে আবার একই কমেন্টে যেন বলো না, আলাদা আলাদা কমেন্ট করো আর কি। মানে আমি কমেন্টে উত্তর দিলাম, তারপর সেই কমেন্টই যদি দাও তাহলে নোটিফিকেশন আসে না। সেই জন্য আবার রিফ্রেশ করে কমেন্ট করবে, তাহলে কমেন্টের নোটিফিকেশন আসবে, আমি বুঝতে পারবো, তাহলে তোমাদের কথার উত্তর দিতে পারবো। বেশ, তারপরে দেখো, যদি এ বচন সত্য হয় তাহলে ও বচনটি সত্যমূল্য কি হবে? এ সত্য হলে পরে ও বচন, মানে আমাকে সবসময় এই বিরোধিতার এই ছকটা মনে রাখতে হবে, বিরোধিতাটা ভালো করে করতে হবে, এখান থেকে প্রশ্ন আসবেই আসবে, সুতরাং এখানে অলসতা করা যাবে না। তা বিরোধিতার প্রশ্ন কি বলা হচ্ছে? অধীন বিপরীত বিরোধিতার ক্ষেত্রে এ বচন, এ বচন সত্য হলে ও বচন কি হবে? কোনাকুনি, এ সত্য হলে ও মিথ্যা হবে, এ সত্য হলে ও মিথ্যা হবে, এটা নিয়ম অনুযায়ী করলাম। তারপরে দেখো অধীন বিপরীত বিরোধিতা, মানে নিচেরটা অধীন বিপরীত বিরোধিতা, অধীন বিপরীত বিরোধিতা সম্বন্ধ হয় যে দুটি বচনের মধ্যে, তাহলে কি? তাহলে আয় আর ও বচনের মধ্যে, একটু দেখে দেখে হয়ে গেল, আয় আর ও বচনের মধ্যে। বেশ, তারপরে দেখো, তারপর যেটা আছে, বেশ, তারপরে দেখো ন্যায় অনুমানের সংস্থানের সংখ্যা হলো, ন্যায় অনুমানের সংস্থান হচ্ছে 4টি, প্রথম সংস্থান, দ্বিতীয় সংস্থান, তৃতীয় সংস্থান আর চতুর্থ সংস্থান। নিরপেক্ষ ন্যায়ের সিদ্ধান্তে যে পদ থাকে না সেটি কি? সিদ্ধান্তে থাকে না হেতুপদ, হেতুপদ কিন্তু সিদ্ধান্তে থাকে না। তারপর পি অথবা কিউ মানে বৈকল্পিক বচন, নট পি মানে পূর্ব একটা বিকল্পকে অস্বীকার করে অন্য বিকল্পকে স্বীকার করছে, তাহলে ডিএস হবে। বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের কোন বাক্যটি বৈকল্পিক বচন? বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের প্রধান যুক্তি বাক্যটি বৈকল্পিক বচন। তারপরে দেখো অশূন্য বা সাত্ত্বিক শ্রেণীর উদাহরণ, এটা আগে করলাম। তারপরে দেখো কোনো অএস নয় অপি বুলীয় ভাষ্য কি? এটাও একটু আগে করলাম। এস পি বার সমান 0, এস এস বার পি বার সমান 0, একটু আগে বুঝিয়ে দিয়েছি কিন্তু ওই পৃষ্ঠায় খাতায় লিখে। তারপরে দেখো এটা কয়েকটা হলো, 12, 13, 14টা দেখো, পি নাল কিউ এই যৌগিক বচনটি মিথ্যা, এই যৌগিক বচনটি মিথ্যা, মিথ্যা হবে যদি, পি নাল কিউ কখন মিথ্যা হবে? যদি পূর্বগ সত্য আর অনুগ মিথ্যা হয় তখন, তার মানে পি সত্য আর কিউ মিথ্যা হয় তখন, পি সত্য কিউ মিথ্যা হয় তখন, এটা এটা হলেই তবেই মিথ্যা হবে। বেশ, তারপরে দেখো যোজক জ্ঞাপক চিহ্নগুলিকে কি বলা হয়? যোজক জ্ঞাপক চিহ্ন, যোজক মানে কি একবার বলে দিই দেখো, এবং, অথবা, যদি, তবে, এগুলো যোজক। আর এইগুলোকে এবংটাকে প্রকাশ করে ডট দিয়ে, তারপরে অথবাটাকে প্রকাশ করে ভেল দিয়ে, তারপর যদি তবেকে প্রকাশ করে নাল দিয়ে,
তারপরে যদি এবং কেবল যদি কে প্রকাশ করে টিপেল বাদ দিয়ে এমন নয় যে প্রকাশ করা হয় এটা নট দিয়ে বা কার্ল দিয়ে, তাহলে এইগুলাকে বলা হয় ধ্রুবক। এইগুলাকে বলা হয় ধ্রুবক। তাহলে যোজ্যক জ্ঞাপক চিহ্নগুলিকে বলা হয় ধ্রুবক। মনে থাকবে? বেশ, এটা এসিকিউতে আসছে, কিন্তু এসিকিউতে বলে দেওয়া হবে এটা। আরোহ অনুমানের সমস্যা কি? সামান্যীকরণ একটু আগে হলো। উপমা যুক্তির ভিত্তি কি? অসম্পূর্ণ সাদৃশ্য। বেশ, অবৈজ্ঞানিক আরোহ অনুমানের সিদ্ধান্তটি কোন প্রকার বচন? অবৈজ্ঞানিক আরোহ অনুমানের সামান্য সংশ্লেষক বচন, সামান্য সংশ্লেষক বচন। তারপরে দেখো বহু কারণবাদের প্রবক্তাকে, দার্শনিক মিল হচ্ছেন বহু কারণবাদের প্রবক্তা। তারপরে দেখো পরিমাণের দিক থেকে কারণ হলো কার্যের সমান, এই কথা বলেছেন কার্ভেদ রিড। তারপরে দেখো ভিজে কাঠে অগ্নিসংযোগ ধূম সৃষ্টির কি কারণ? ভিজে কাঠে অগ্নিসংযোগ ধূম সৃষ্টির আবশ্যিক পর্যাপ্ত শর্ত, একটু আগে হয়েছে। ব্যতিরেকি পদ্ধতি ভুল অপপ্রয়োগের ফলে যে কাকতালীয় দোষ হয়। তারপরে দেখো মিল যে পদ্ধতিকে প্রমাণের মধ্যে শ্রেষ্ঠ পদ্ধতি বলেছেন তা হচ্ছে ব্যতিরেকি পদ্ধতি। দেখো আমরা 101 পেজ আলোচনা করব এবার। অবধারণার ভাষায় প্রকাশিত রূপকে কি বলে? দেখো ধারণা, অবধারণা, অনুমান, এগুলো আমরা দেখেছি প্রথমেই যুক্তি চ্যাপ্টারে। ধারণা মানে আমরা যেগুলোকে অনুমান করি, কোন একটা মানুষ, তারপরে ধরো পাহাড় পর্বত, এগুলো আমাদের মাথায় এলো তখন ধারণা। ধারণাকে যখন আমরা বচনে প্রকাশ করি তখন সেটাকে বলা হয় পদ। আবার দুটো ধারণাকে একসঙ্গে যখন যুক্ত করি, মানুষ হয় বুদ্ধিমান, তারপর মানুষ হয় মরণশীল, এগুলোকে যখন যুক্ত করে দিলাম তখন সেটা হয়ে গেল অবধারণা। অবধারণাকে যখন ভাষায় প্রকাশ করব তখন আমরা সেটাকে বলবো যে বচন। সকল মানুষ হয় মরণশীল, এটাকে কি বলবো? এটাকে বচন বলবো। তাহলে অবধারণা ভাষায় প্রকাশ করা হলে তাকে আমরা বচন বলবো। লগ্যস কথার অর্থ এটা একটু আগে হয়েছে, চিন্তা। বৈধতার প্রশ্নটি জড়িত কিসের সঙ্গে? বৈধতা যুক্তির আকারের সঙ্গে জড়িত। একটু আগে হলো যুক্তি আকারের সঙ্গে জড়িত, আর এখানে দিয়েছে যুক্তির সঙ্গে জড়িত, একই। যদি পি তাহলে কিউ, কিউ নয় অতএব পিও নয়, এই আকারটি কি? অস্বীকারজনিত বৈধ। অস্বীকারজনিত বৈধ হলে এম টি, বৈধ এম টি। তারপরে দেখো পি ভেল কিউ, পি ভেল কিউ, এই বচনটি কখন মিথ্যা হবে? তাহলে এই ক্ষেত্রে কখন মিথ্যা হয়? যখন দুটোই মিথ্যা হয়। তাহলে পি মিথ্যা কিউ মিথ্যা, খুঁজো পি মিথ্যা কিউ মিথ্যা কোথায় আছে? দেখো এই বি এরটা, পি মিথ্যা আর কিউ মিথ্যা হলে পি ভেল কিউ মিথ্যা হয়। তারপর দেখো অপ্রাসঙ্গিক সাদৃশ্যের ভিত্তিতে গড়ে ওঠা যুক্তি হলো মন্দ উপমা। মন্দ উপমা। তবে দেখো যে বচনে কেবলমাত্র বিধেয় পদ ব্যাপ্য হয় তা হলো বিধেয় পদ ব্যাপ্য হয়, ও বচনে বিধেয় পদ ব্যাপ্য হয়। তারপরে দেখো লৌকিক আরোহ অনুমানকে শিশু সুলভ আরোহ অনুমান বলেছেন দার্শনিক বেকন। তারপরে দেখো নিরপেক্ষ ন্যায়ের চতুর্থ সংস্থানের বৈধ মূর্তির সংখ্যা হচ্ছে কয়টি? 5টি। মনে রাখবে যে প্রথম সংস্থানে 4, দ্বিতীয় সংস্থানে 4, তৃতীয় সংস্থানে 6 আর চতুর্থ সংস্থানে 5। টোটাল কত হলো? 4 4 8 আর 6 14 আর 5 19টা, অর্থাৎ বৈধ মূর্তির সংখ্যা টোটাল 19টা, মনে রাখতে হবে। তা আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি কি? পর্যবেক্ষণ আর পরীক্ষণ। তারপরে দেখো আরোহ অনুমানের সিদ্ধান্ত সর্বদাই কি? বারবার হচ্ছে এটা সম্ভাব্য। আরোহ অনুমানের সিদ্ধান্ত সর্বদাই সম্ভাব্য। ফেরিও মূর্তিটি বৈধ কোন সংস্থানে? তাহলে 19টা মূর্তি নাম মনে রাখতে বলছিলাম, বারবারা সিলার এন্ড ড্যারি ফেরিও, তাহলে প্রথম সংস্থানই আছে, চতুর্থ মূর্তিটার নাম ফেরিও, প্রথম সংস্থান, তাহলে উত্তর হবে প্রথম সংস্থান। তারপরে নেক্সট বস্তুগত বিবর্তন স্বীকার করেছেন কে? বস্তুগত বিবর্তন স্বীকার করেছেন দার্শনিক বেন এক প্রকার বিবর্তন স্বীকার করেছেন, বস্তুগত বিবর্তন। তারপর আকাশ ঘন মেঘে আচ্ছন্ন সুতরাং বৃষ্টি হবে, এটা হচ্ছে মিলের অন্যয়ী পদ্ধতি। তারপরে দেখো বিবর্তন হলো এক প্রকার কি? বিবর্তন হলো এক প্রকার অবরোহ অনুমান, হ্যাঁ বটে এটা। আরোহ অনুমান না নয়, উপমা অনুমান না নয়, মাধ্যম অনুমান না নয়, তাহলে অবরোহ অনুমান। তারপরে দেখো সকল অয়েস হয় পি, বেহেনচিত্র কি? এই জিনিসটা বলি তোমাদের, এ বচন যদি হয় সকল এস হয় পি, এটা যদি ধরে নাও এ বচন, তাহলে এ বচনের সূত্র হচ্ছে এস পি বার সমান 0। এবার যার সঙ্গে অ থাকবে তার মাথায় বার, অ এস, তার মানে এস এর মাথায় একটা বার, পি এর সঙ্গে অ নাই, তার পি এর মাথায় আর বসবে না, তাহলে এস বার পি বার সমান 0, এস বার পি বার সমান 0 কোথা হবে? এস বার পি বার সমান 0 মানে এসও নয় পিও নয়, সেই রকম জায়গায় 0। তাহলে বৃত্তের ভেতরে তো এসপি আছে, বৃত্তের বাইরে দেখো এসপি নাই বলে 0 মানে ভেনচিত্র। তাহলে এইটা হবে আমার সঠিক উত্তর, এটা হবে সঠিক উত্তর। হ্যাঁ বেশ, ঠিক আছে। তারপরে দেখো এই দিকটা পি ভেল
পি ভেল নট পি যৌগিক বচনটা সর্বদা কি হয়, তো একে যদি সত্য ধরি তাহলে এইটা হয়ে যাবে মিথ্যা, তাহলে সত্য ভেল মিথ্যা সমান সত্য। একে যদি মিথ্যা ধরি এটা যে সত্য তাহলে সত্য, তাহলে সর্বদাই সত্য হবে এটা। তারপরে দেখো নিম্নোক্ত সাংকেতিক দৃষ্টান্তের ক্ষেত্রে মিলের যে পদ্ধতি প্রয়োগ করা হয়েছে, A1 এদিকে A1 A2 এদিকে A2 A3 মানে একটা বাড়ার সঙ্গে সঙ্গে আরেকটা বাড়ছে, সহপরিবর্তনের ক্ষেত্রে একটা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আরেকটা বৃদ্ধি পায়, তাহলে এটাকে বলা হয় সহপরিবর্তন পদ্ধতি। স্থায়ী কারণের ক্ষেত্রে মিলের যে পদ্ধতি অচল তা হলো সহপরিবর্তন পদ্ধতি। তারপরে দেখো শক্তির অবিনশ্বরতা সূত্র মানে কি, শক্তির অবিনশ্বরতা সূত্র মানে হচ্ছে এই জগতে যাবতীয় শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, এই জগতের শক্তিকে শুধুমাত্র কেবলমাত্র এক রূপ থেকে আরেকটা অন্য রূপে পরিবর্তন করা যায় মাত্র, একেই বলা হয় শক্তির অবিনশ্বরতা সূত্র। আচ্ছা এটা তো এমসিকিউ, তাহলে এটা কোন লক্ষণ, এটা হচ্ছে কারণের পরিমাণগত লক্ষণ, শক্তির অবিনশ্বরতা নীতি কারণের পরিমাণগত লক্ষণ। বেশ, তারপরে দেখো কাকতালীয় দোষ কখন ঘটে, ব্যতিরেকি পদ্ধতি অপপ্রয়োগের ফলে কাকতালীয় দোষ ঘটে। নেক্সট, অস্তিত্বমূলক তাৎপর্য রয়েছে যে বচনের তা কি, দেখো আই বচন আর ও বচন দুটোকেই বলা হয় বিশেষ বচন, তাহলে বিশেষ বচনে অস্তিত্বমূলক তাৎপর্য রয়েছে। মিল হলেন কি, মিল হলেন বহু কারণবাদী দার্শনিক, বহু কারণবাদী মিল। তারপর দেখো সাত্ত্বিক বা অশূন্য শ্রেণী ভেনচিত্র, এইটা বারবার করছি, এই পেজটা হয়ে গেল, পরের পেজে যাচ্ছি। দেখো এবার 137 পেজ নিয়ে আলোচনা করব। তবে তোমাদের কাছে আমার বলা যে এখনো পর্যন্ত এত দূর যারা দেখলে, এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব কোনো রকমে করা হয়নি, অবশ্যই এই ক্ষুদ্র চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দাও আর একটা লাইক করো। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, কেমন লাগছে সেটাও কমেন্টে জানাও, কোনো উত্তরের অসুবিধা থাকলে, বুঝতে অসুবিধা হলে সেটা কমেন্টে জানাবে, আমি তোমাদেরকে সমস্যার সমাধানের রাস্তা বলে দেবো। বা আরও কি করলে আমি তোমাদের মানে সহজভাবে বিষয়টাকে বোঝাতে পারবো সেই জিনিসগুলো বলবে আমাকে। হ্যাঁ, আমি তাহলে সেইগুলো দেখবো, চেষ্টা করার সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, তোমাদের যা সমস্যা বলবে, কিন্তু না বললে তো আমি জানতে পারবো না। বেশ, ঠিক আছে, দেখো আর একদিন যদি লাইভ বলো তাহলে লাইভ ক্লাস করবো একদিন। তো এখন টেস্ট পেপারগুলো আলোচনা করে দিই। বেশ, দেখো যে যুক্তিতে সিদ্ধান্ত এক বা একাধিক যুক্তিবাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে কি বলে, অনিবার্যভাবে নিঃসৃত হলেই তাকে অবরোহ যুক্তি বলবো। যদি কোনো অবরোহ যুক্তি সিদ্ধান্ত সত্য হয় তাহলে যুক্তিটি অবশ্যই বৈধ হবে, সিদ্ধান্ত সত্য হলে বৈধ হতে পারে অবৈধও হতে পারে। তারপরে দেখো কোন যুক্তি সব অবয়বগুলি নিরপেক্ষ বচন, নিরপেক্ষ যুক্তিতে তিনটে বচনই পরপর নিরপেক্ষ বচন হয়। তারপরে দেখো এই দিকটা বচনে ড্যাশ বচনে দুটি পদই ব্যাপ্য, ই বচনে দুটি পদই ব্যাপ্য, ড্যাশ বচনের গুণ নির্দেশ করে কি, সংযোজক, সংযোজক বচনের গুণ নির্দেশ করে, সংযোজক মানে হয় সংযোজক আর নয় সংযোজক, সংযোজক দুই প্রকার, সদর্থক আর নঙর্থক। হ্যাঁ, বিরুদ্ধ দুটি বিরুদ্ধ বচনের একটি সত্য হলে অন্যটি কি হবে, অন্যটি মিথ্যা হবে, বিরুদ্ধ বচনে একটি সত্য হলে অন্যটি মিথ্যা হবে। তারপর দেখো ই বচনের অনুবর্তী বচন কি, ই বচনের অনুবর্তী বচন, এই বিষয়টা তোমাদের ছকে বলে দিয়েছি, যাদের জানা আছে তাদের শুনে নিলে আরো ভালো, আর বা দেখে নাও ভালো হবে, আর যাদের জানা নাই তাদের তো আরো ভালো হবে। ই আই আর ও, এইটা হচ্ছে বিপরীত বিরোধিতা, এইটা হচ্ছে অধীন বিপরীত বিরোধিতা, আর এটা হচ্ছে অসম বিরোধিতা, এটা হচ্ছে বিরুদ্ধ বিরোধিতা। বেশ, এইটুকু তোমরা জানো। তো আমরা দেখো এই দুটোর মধ্যে সম্পর্ক এ আর ই এর মধ্যে সম্পর্ক অতি বিষম, আর এটা অনুবিষম, আয় আর ওর মধ্যে, আর এই দিকটা হচ্ছে অতিবর্তী, আর এই দিকটা হচ্ছে অনুবর্তী। তাহলে যখন বলবো ই বচনের অনুবর্তী, কি প্রশ্ন করেছে, প্রশ্ন কোথায় আছে, ই বচনে অনুবর্তী, তাহলে এইটা হচ্ছে অনুবর্তী, ই বচন অনুবর্তী হচ্ছে ও বচন, ই বচন অনুবর্তী হচ্ছে ও বচন, আবার এ বচন অনুবর্তী হচ্ছে আয় বচন। আবার যদি বলা হয় ও বচনের অতিবর্তী, এটা অতিবর্তী বলেছি, ও বচন অতিবর্তী হচ্ছে ই বচন, আবার যদি বলা হয় আয় বচন অতিবর্তী হচ্ছে এ বচন, এরকম। ঠিক আছে, আবার দেখো এই জায়গাটা দেখে নাও, এ বচনের অতি বিষম হচ্ছে ই বচন, আবার ই বচনের অতি বিষম হচ্ছে এ বচন,
আবার আই বচনের অনুবিষম হচ্ছে ও বচন, ও বচনের অনুবিষম হচ্ছে আই বচন। এইটা হচ্ছে এইখানকার মধ্যে 1 নাম্বার আসে। তাই এই ছকটা ভালো করে শুনে নিজেদের মতন করে খাতায় ঝরঝর করে লিখে নাও, দিয়ে মুখস্থ করো। তারপরে দেখো মিশ্র বৈকল্পিক ন্যায়ের দ্বিতীয় আশ্রয় বাক্যটি কি? মিশ্র বৈকল্পিক ন্যায়ের দ্বিতীয় আশ্রয় বাক্যটি নিরপেক্ষ বচন। তারপরে দেখো যদি পি তবে কিউ, পি অতএব কিউ পূর্বগকে স্বীকার করে অনুগকে স্বীকার করা হয়েছে, তাহলে এটা কি হবে? পূর্বগকে স্বীকার করে অনুগকে স্বীকার করা হয়েছে মানে বৈধ হবে। বেশ, তারপরে দেখো ও বচনের বুলীয় রূপ কি? ও বচনের বুলীয় রূপ হচ্ছে এস পি বার নট ইকুয়াল টু 0। এস পি বার নট ইকুয়াল টু 0 কোথায় আছে? এইটা, এস পি বার নট ইকুয়াল টু 0। তারপরে দেখো মৎস্যকন্যা নেই, মৎস্যকন্যা নেই, তার মানে মৎস্যকন্যা নেই। ভিনচিত্র, ভিনচিত্র মানে মৎস্যকন্যা মানে নেই মানেই তো শূন্য, ফাঁকা, কিছু নাই, মৎস্যকন্যা নেই এইটা। তারপরে দেখো ডট, ভেল, নাল, টিপেল বার প্রভৃতি চিহ্নগুলি কি? প্রভৃতি চিহ্নগুলিকে বলা হয় ধ্রুবক। হ্যাঁ, প্রভৃতি চিহ্নগুলিকে বলা হয় ধ্রুবক। তারপরে দেখো পি টিপেল বার কিউ এই বাক্যটি কি বাক্য? এই বাক্যটি দ্বিপ্রাকল্পিক বচন, এই বাক্যটি দ্বিপ্রাকল্পিক বচন। তারপরে দেখো সত্য সারণীতে উপাদান বাক্যের সংখ্যা যখন 3টি হবে তখন সত্য সারির সংখ্যা কটি হবে? তখন সত্য সারির সংখ্যা হবে 8টি। মানে হচ্ছে যদি শুধু পি থাকে তাহলে সত্য সারির সংখ্যা 2টি। এইটা কি করে নির্ণয় করব? যদি কি পি কিউ থাকে তাহলে তাহলে দুটো সত্য সারিনী গ্রাহক সংখ্যা 2টি হলে তারপর পি কিউ আর থাকলে কি করব? এটা হচ্ছে এরকম 2 টু দি পাওয়ার 1, 2 স্কয়ার, 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 4। যদি বলা হয় যে এখানে এই প্রশ্ন ভালো করে একবার দেখে নাও, কই কোনটা বললাম? এইটা সত্য সারণীতে উপাদান বাক্যের সংখ্যা যখন 3টি হবে, উপাদান বাক্যের সংখ্যা 3টি, 3টি মানে এই দিকে তাকাবা, 3টি হবে তখন 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 সত্য তখন সারির সংখ্যা কটি হবে? 2 গণিত 2 গণিত 2 মানে 8টি, সেই জন্য 8টি। যখন 4টি হবে তখন হবে 2 গণিত 2 গণিত 2 গণিত 2 মানে 4টে 2 তাহলে 16টি, এরকম হিসাব। যখন দুটো সারি হবে তখন 2 গণিত 2 মানে 4টে, দুটো বচন গ্রাহক হবে তখন সারি সংখ্যা হবে 2 গণিত 2 মানে 4টি। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে 2 এর টি কিউ মানে হচ্ছে এটা 8টি সারি। তারপরে দেখো একবাচক বচন থেকে সার্বিক বচনে আসা বা কম ব্যাপক থেকে সার্বিক বচনে বেশি ব্যাপক সার্বিক বচনে আসার নাম কি? হ্যাঁ, তাহলে কমে থেকে বেশিতে যাওয়া, কমে থেকে বেশিতে যাওয়া হচ্ছে মানে কমে থেকে সম্পূর্ণতে যাওয়া হচ্ছে সামান্যীকরণ, কিন্তু কমে থেকে বেশিতে যাওয়া হচ্ছে এটা হচ্ছে আরোহমূলক লাভ। আরোহমূলক লাভ, মাঝখানে কি আছে আমরা জানি না কিন্তু। বেশ, তাহলে আমরা কম ব্যাপক থেকে বেশি ব্যাপকে যাচ্ছি, তাহলে এটা হচ্ছে আরোহমূলক লাভ। বা সামান্যীকরণটাও এই ধরনেরই অনেকটা। তবে তোমাদের এই দুটো উত্তরের মধ্যে কোনটা শিওর এটা আমাকে কমেন্টে একবার জানিয়ে দেবে। বেশ, তোমরা জেনে বেশ ঠিক আছে। তারপরে দেখো অবৈজ্ঞানিক আরোহের ভিত্তিতে, অবৈজ্ঞানিক আরোহ ভিত্তি হলো অবাধ অভিজ্ঞতা, অবৈজ্ঞানিক আরোহণ মানে ভিত্তি। আরোহ যুক্তির সিদ্ধান্ত সবসময় কি হয়? আরোহ যুক্তির সিদ্ধান্ত সবসময় সম্ভাব্য হয়, এটা বহুবার এলো। মেঘ না করলে বৃষ্টি হয় না, এখানে কারণ কথাটি এটা নাই তাহলে এটা নাই, তাহলে দুটোই যদি না না হয় তাহলে পর্যাপ্ত শর্ত বলা হয় থাকে, পর্যাপ্ত শর্ত রূপে কারণ। এটা মনে রাখতে হবে, প্রথমে দুটোই না না হলে পরেই পর্যাপ্ত শর্ত, হ্যাঁ হ্যাঁ হলে পরেই আবশ্যিক শর্ত। হ্যাঁ, তারপরে দেখো শর্ত কয় প্রকার? 3 প্রকার। শর্তকে মূলত 3 ভাগে ভাগ করা হয়েছে, পর্যাপ্ত, আবশ্যিক আর আবশ্যিক পর্যাপ্ত। বহু কারণবাদে সমর্থককে মিল, বহু কারণবাদে সমর্থক হলে মিল অপশন নাই, তাহলে বেন, মিল আর বেন এটা একবার হয়েছে। অনিয়ত পূর্বগামী ঘটনাকে কারণ মনে করলে কি হয়? কাকতালীয় দোষ হয়। তারপরে দেখো অবান্তর ঘটনাকে কারণ মনে করার দোষ না, এটা যত শিক্ষা যতই প্রসার লাভ করছে অপরাধ ততই সংখ্যা কমছে, ততই থাকলে পরে এটা হচ্ছে একদিকে বাড়ছে আর একদিকে কমছে, তাহলে সহপরিবর্তন, এটাকে বলা হয় সহপরিবর্তন পদ্ধতি। তাহলে এটা সহপরিবর্তন পদ্ধতি। তারপর দেখো আরোহ অনুমানের পরীক্ষামূলক পদ্ধতির প্রবর্তক করেন কে? আরোহ অনুমানের পরীক্ষামূলক পদ্ধতি প্রবর্তন করেন দার্শনিক মিল, দার্শনিক মিল এই প্রবর্তন করেন। বেশ, তারপর দেখো আমরা চলে এসেছি 208 পেজ। অভিপ্সা ল্যাপটপ কিনবে অথবা সোহম কম্পিউটার কিনবে?
এটি হলো একটি কি বচন? তাহলে অথবা আছে মানেই হচ্ছে বৈকল্পিক বচন, বিকল্প বৈকল্পিক বচন। তারপরে দেখো সম্বন্ধের নীতি অনুসারে বচন কয় প্রকার? সম্বন্ধ অনুসারে বচন দুই প্রকার, একটা হচ্ছে নিরপেক্ষ বচন আর একটা হচ্ছে সাপেক্ষ বচন। যুক্তি ভাষায় প্রকাশিত হলে তাকে কি বলে? যুক্তি হলো ভাষায় প্রকাশিত অনুমান। আচ্ছা, যুক্তি হলো ভাষায় প্রকাশিত অনুমান। আরোহ যুক্তি সিদ্ধান্ত হলো সম্ভাব্য। আদর্শ নিরপেক্ষ বচনের অংশ কয়টি? চারটি। পরিমাণক, সংযোজক, উদ্দেশ্য আর বিধেয়। তারপরে প্রতিটি নঙর্থক বচনে ড্যাশ পদ ব্যাপ্য, প্রতিটি নঙর্থক বচনে বিধেয় পদ ব্যাপ্য, মানে ই বচনেও বিধেয় পদ ব্যাপ্য, ও বচনেও বিধেয় পদ ব্যাপ্য। কমন নিলাম, বিধেয় পদ ব্যাপ্য হয়ে গেল। দেখো তারপরে বৈধতার প্রশ্নটি জড়িত কিসের সঙ্গে? যুক্তির আকারের সঙ্গে, একবার হয়েছে। তারপর দেখো বচনের বিরোধিতার ক্ষেত্রে সামান্য বচন সত্য হলে একই উদ্দেশ্য বিধেয় বিশিষ্ট বিশেষ নঙর্থক বচন কি হবে? আমি প্রথম সেটে হয়েছে সামান্য বচন মানে এ বচন সত্য হলে পরে বিশেষ নঙর্থক মানে ও বচন কি হবে? এ সত্য হলে ও মিথ্যা হবে। তারপরে দেখো একই উদ্দেশ্য বিধি বিশিষ্ট দুটি বিশেষ বচন, বিশেষ সদর্থক মানে আয় বচন এবং বিশেষ নঙর্থক মানে ও বচন। আয় বচন আর ও বচনের মধ্যে কোন বিরোধিতা? নিচের ছকটা, এই যে এই ছকটা নিচেরটা, আয় আর ও, ওর মধ্যে অধীন বিপরীত বিরোধিতা সম্বন্ধ বর্তমান। কোথায়? এই যে অধীন বিপরীত বিরোধিতা। তারপরে বিবর্তন বা ব্যবর্তনের ক্ষেত্রে যা পরিবর্তিত হয় সেটা হচ্ছে গুণ পরিবর্তিত হয়। উপরে হয় তাহলে নিচে তো নয় হয়। তারপরে দেখো নিরপেক্ষ ন্যায়ের সংস্থানে হেতুপদ ও সর্বদা উভয় আশ্রয় বাক্যে বিধেয় স্থানে থাকে। বিধেয় স্থানে এই যে এইটা, এইখানে যদি এম, এখানে যদি এম থাকে, এটা কোন সংস্থান? এটা হচ্ছে দ্বিতীয় সংস্থান। তাহলে উত্তর হবে দ্বিতীয় সংস্থান। তারপরে দেখো যদি পি তাহলে কিউ নয়, কিউ নয় অতএব পি নয়। তাহলে এটা অনুগকে অস্বীকার করে পূর্বগকে অস্বীকার করছে। তাহলে অনুগকে অস্বীকার করে পূর্বগকে অস্বীকার করলে বৈধ হয় এবং এমটি হয়, বৈধ হয় এবং এমটি হয়। ঠিক আছে। তারপরে দেখো পি ভেল কিউ মানে এটা বৈকল্পিক বচনাকার। তাহলে কি হবে এটা? কখন মিথ্যা হবে? যখন দুটোই মিথ্যা হবে তখন মিথ্যা হবে। তাহলে পি যখন দুটোই মিথ্যা হবে, এরকম কই পি মিথ্যা কিউ মিথ্যা। আচ্ছা, দুটোই মিথ্যা, বিয়েটা। তারপরে দেখো খেলা চলবে যদি বৃষ্টি না হয়। আমি আগে বলে দিলাম, সাজিয়ে নিয়েছি। যদি বৃষ্টি না হয়, বৃষ্টিটাকে আর ধরবো, তাহলে নট আর, নাল এম কোথায় আছে? দেখো নট আর নাল এম, এটাই আগেরটাও এটাই করা হয়েছিল, এরকম একই ছিল। তারপরে দেখো ভেনচিত্র কোনো ছাত্র নয় অকবি ও আই বচনের ফর্মুলা হচ্ছে এসপি নট ইকুয়াল টু 0। আই বচনের ফর্মুলা, এবার যার সঙ্গে অ থাকবে তার মাথায় বার। তার মানে ছাত্র মাথায় অ, ছাত্রের সঙ্গে অ নাই, বার হবে না। কবির সঙ্গে অ আছে, মানে কবির মাথায় বার। তাহলে এবার এই বারের জায়গাটা নট 0, বারের জায়গাটা 0 হবে না। অর্থাৎ আমরা সেই ভেনচিত্র করার সময় এটা দেখে নিয়েছি যে এসপি বারের ঘর হচ্ছে এই জায়গাটা, এই জায়গাটা এসপি বারের ঘর। এসপি বারের ঘর 0 হবে না, মানে ক্রস চিহ্ন হবে এইটা। ঠিক আছে। তারপর দেখো আরোহ অনুমানের সমস্যাটি হচ্ছে সামান্যীকরণ। ওই পৃষ্ঠায় আছে নিশ্চয়ই। আরোহ অনুমানের সমস্যাটি হচ্ছে সামান্যীকরণ। হ্যাঁ, সামান্যীকরণ। তারপরে দেখো আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি কি? আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি হচ্ছে পর্যবেক্ষণ ও পরীক্ষণ। পর্যবেক্ষণ আর পরীক্ষণ আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি। বিশেষ ঘটনার মাধ্যমে সামান্য সত্যে উপনীত হওয়াই হলো আরোহ অনুমান, একথা বলেছেন দার্শনিক জয়েস। তারপর দেখো কারণ শব্দের দ্বারা পর্যাপ্ত আবশ্যিক সত্যকে নির্দেশ করেছেন কে? কারণ শব্দের দ্বারা পর্যাপ্ত আবশ্যিক সত্যকে নির্দেশ করেছেন দার্শনিক মিল পর্যাপ্ত আবশ্যিক সত্যকে নির্দেশ করেছেন কারণ শব্দের দ্বারা। অক্সিজেন হলো দহনের, অক্সিজেন উপস্থিত হলো দহনের কারণ, একথার অর্থ কি? এ কথাটি ব্যবহৃত হয়েছে আবশ্যিক শর্ত অর্থে। তারপরে দেখো আমরা একটি বিশেষ সত্য থেকে আর একটি বিশেষ সত্য উপনীত হয় যে আরোহণে, তা হলো উপমা যুক্তি। তারপরে দেখো মিলের যে পদ্ধতিতে কারণকে পরিমাণগত দিক থেকে বিচার করা হয় তা হলো সহপরিবর্তন পদ্ধতি। মিলের যে পদ্ধতিতে কাকতালীয় দোষ ঘটে তা হলো ব্যতিরেকি পদ্ধতি। পরে সেটা যাব। দেখো আমরা পরে 217 পেজে এসেছি। ভাষায় প্রকাশিত অনুমানকে বলা হয় যুক্তি। উদ্দেশ্য পদ ব্যাপ্য হয় কোন বচনে? সামান্য বচনে উদ্দেশ্য পদ ব্যাপ্য হয়। তারপরে দেখো একই উদ্দেশ্য বিধেয় বিশিষ্ট দুটি সামান্য সদর্থক ও বিশেষ সদর্থক। সামান্য সদর্থক মানে এ বচন আর বিশেষ সদর্থক মানে আই বচনের মধ্যে এ এবং আই মানে বাঁ দিকে অসম বিরোধিতা সম্পর্ক বর্তমান আছে। দেখো অসম বিরোধিতা। তারপরে দেখো গতানুগতিক বিরোধিতার বর্গক্ষেত্র অনুসারে আই বচন মিথ্যা হলে
একই উদ্দেশ্য বিধেয় বিশিষ্ট ই বচন কি হবে, মানে আই, এই ছকটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। আই মিথ্যা হলে ই কি হবে, মানে কোনাকুনি। আই 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 মিথ্যা হলে ই হবে সত্য। বেশ, তারপরে দেখো এই দিকটা, দেখো অবরোহ যুক্তির আলোচ্য বিষয় কি? অবরোহ যুক্তির আলোচ্য বিষয় হচ্ছে আকারগত বৈধতা। আকারগত বৈধতা। তারপর অপূর্ণ গণনামূলক আরোহ অনুমান হলো এক প্রকার অবৈজ্ঞানিক আরোহ অনুমান। তারপরে দেখো আমরা একটি বিশেষ সত্য থেকে আরেকটি বিশেষ সত্য উপনীত হয় যে অনুমানে, তা হলো উপমা যুক্তি। তারপরে দেখো যে যৌগিক বচনের সত্য সারণী কতিপয় নিবেশন দৃষ্টান্ত সত্য, কতিপয় নিবেশন দৃষ্ট মিথ্যা, তাকে বলা হয় আপতীক। তারপরে দেখো যে নিরপেক্ষ ন্যায়ের যে সংস্থানে হেতুপদ উভয় আশ্রয় বাক্যে উদ্দেশ্য স্থানে থাকে তাকে বলা হয় তৃতীয় সংস্থান। উদ্দেশ্য স্থানে থাকে মানে এইরকম চিহ্ন, একে বলা হয় তৃতীয় সংস্থান। তারপরে দেখো কোনো অয়েস নয় পি বুলীয় ভাষ্য কি? তাহলে এটা হচ্ছে ই বচন। ই বচনের ফর্মুলা আমি তোমাদেরকে বলেছিলাম, এস পি সমান 0, এস পি সমান 0, যার সঙ্গে অ থাকবে তার মাথায় বার, এস বার পি সমান 0। কোথায় আছে দেখো, এস বার পি সমান 0 এইটা। তারপরে দেখো পরেরটা 11টা, কোন ছাত্র নয় অকবি ও বচন। ও বচনের ফর্মুলা হচ্ছে এস পি বার নট ইকুয়াল টু 0, যার সঙ্গে অ থাকবে তার মাথায় বার। তার মানে অকবি অ আছে, এখানে একটা বার, দুটো বার থাকলে কেটে যাবে, মিলে যাবে, দিয়ে হবে এস পি বার, এস পি নট ইকুয়াল টু 0। এস পি মানে মাঝের ঘরটা, 1 2 3টে ঘর, 3টে ঘরের মধ্যে মাঝের ঘরে এসও আছে পিও আছে, তাহলে এই ঘরটা ক্রস চিহ্ন যেখানে হবে সেটা হবে উত্তর। এই দেখো ক্রস চিহ্ন আছে, তার মানে এইটা আমার উত্তর। তারপরে দেখো পি ভেল নট পি বচনাকারটি কি? পি ভেল নট পি বচনাকারটি শত সত্য। তারপর দেখো ক হলো ক্ষয়ের আবশ্যিক শর্ত, তার মানে কি ক না ঘটলে খ ঘটবে না, এটা হচ্ছে আবশ্যিক শর্তর ঘর। ক না ঘটলে খ ঘটে না, এটা। তারপরে দেখো ডরপটি কোন সংস্থানের বৈধমূর্তি? তাহলে বারবারা সিলারেন ড্যাডি ফিরিও সিজারে কেমিস্ট্রি ফার্স্ট টাইম বারাক ডরপটি ড্যাটিসি ডিসামিস ডিমারি, আচ্ছা ড্যাটিসি ডরপটি পেয়ে গিয়েছি। ডরপটি হচ্ছে তৃতীয় সংস্থানের বৈধমূর্তি। তৃতীয় সংস্থানের বৈধমূর্তি। তারপরে দেখো বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের কোন বাক্যটি বৈকল্পিক বচন? প্রধান যুক্তি বাক্যটি বৈকল্পিক বচন। তারপর দেখো ব্যতিরেকি পদ্ধতির অপপ্রয়োগের ফলে যে দোষ দেখা যায় সেটি কোনটি? ব্যতিরেকি পদ্ধতির অপপ্রয়োগের ফলে কাকতালীয় দোষ ঘটে, বারবার হচ্ছে এগুলো। তারপর পি ডট কিউ সত্য হলে, পি ডট কিউ সত্য হলে মানে দুটোই যখন সত্য হবে তখন, দুটোই সত্য হলে তাহলে পিনাল কিউ কি হবে? তাহলে দুটোই সত্য হবে, তাহলে সত্য হলে সত্য হবে। তারপরে দেখো তারপরে আছে লোগোস কথার অর্থ হচ্ছে চিন্তা। লোগোস কথার অর্থ চিন্তা, অনেকবার দিল এটা। মিলের মতে কারণ হলো সদর্থক নঙর্থক সত্যের সমষ্টি, আছে কার মতে? মিলের মতে। তারপর দেখো মিলের ড্যাশ পদ্ধতিতে কারণকে মূলত পরিমাণগত দিক থেকে বিচার করা হয়। মিলের মতে ওই সহ পরিবর্তন পদ্ধতিকে মূলত পরিমাণগত দিক থেকে, সহ পরিবর্তন পদ্ধতিতে কারণকে মূলত পরিমাণগত দিক থেকে বিবেচনা করা হয়। সার্বিক নঙর্থক বচন কি? সার্বিক নঙর্থক বচন মানে হচ্ছে ই বচন। ই বচনকে সার্বিক নঙর্থক পুরো নাম আর কি, সার্বিক নঙর্থক বচন বলে। তারপরে দেখো তারপরে হচ্ছে ধ্বংসমূলক প্রাকল্পিক ন্যায়ের নিয়ম লঙ্ঘন করলে কি দোষ হয়? ধ্বংসমূলক প্রাকল্পিক ন্যায়ের নিয়ম লঙ্ঘন করলে অনুগ পূর্বগ ধ্বংসমূলক অনুগ স্বীকারজনিত অনুগ স্বীকারজনিত দোষ। দেখো কি হয় তাহলে এটা, ধ্বংসমূলক মানেই হচ্ছে সবসময় অস্বীকার করা বোঝাবে, অস্বীকার করা। তাহলে অস্বীকারজনিত পূর্বগকে অস্বীকার আর করে অনুগকে যদি স্বীকার করা হয় তাহলে পূর্বগ অস্বীকারজনিত দোষ, তাহলে পূর্বগ অস্বীকারজনিত দোষ বলা হয় থাকে। তারপর দেখো এ বচনের আবর্তন করে পাওয়া যায়, এ থেকে আবর্তন হয় এ থেকে আবর্তন হয় আই বচন, এ থেকে আবর্তন আইও হয়, সরল আবর্তন এও হয়। তাহলে এ থেকে আবর্তন করে পাওয়া যায় সাধারণত আই বচন। একটি কার্যের একাধিক কারণ থাকে, এই মত বহু কারণবাদ। আচ্ছা, এই মত কে বলেছেন? এইদিকে আছে মিল, দার্শনিক মিল এই কথা বলেছেন। তারপরে দেখো পেজ নাম্বার 299 পেজ, লোগোস কথার অর্থ হচ্ছে চিন্তা। তারপরে এই দিকটা দেখো, নব্য যুক্তিবিজ্ঞানের সূচনা করেন কে? জর্জ বুল নব্য যুক্তিবিজ্ঞানের সূচনা করেন। অবরোহ যুক্তিতে আশ্রয় বাক্য সিদ্ধান্তের মধ্যে কি ধরনের সম্পর্ক থাকে? অবরোহ যুক্তিতে প্রসক্তি সম্পর্ক থাকে। তারপরে দেখো সাপেক্ষ বচনের স্বরূপে যা থাকে কি? তাহলে শর্ত। সাপেক্ষ বচনে মনে হয়েছে যদি রাম আসে তবে শ্যাম আসবে, একটা শর্ত। আবার যদি রাম আসবে অথবা শ্যাম আসবে, এখানে কিন্তু একটা মানে গোপন শর্তও কাজ করছে, মানে অস্পষ্ট শর্ত। বেশ, তারপর দেখো সর্বদাই বিধেয় পদ ব্যাপ হয় কোন বচনে? ও বচনে সর্বদা বিবিধেয় পদ ব্যাপ হয়। তাহলে আর ই বচনেও হয়, তাহলে ও আর ই দুটোই নঙর্থক, তাহলে নঙর্থক বচনে বিধেয় পদ ব্যাপ হয়। সাবেকি মতানুযায়ী মানে সাবেকি মানে পুরনো, সাবেকি মতানুযায়ী
বচনের বিরোধিতা হলো কয় প্রকার? 4 প্রকার। হ্যাঁ, সাবেকি মতনে যে বচনের বিরোধিতা 4 প্রকার। আয় বচনের অতিবর্তী বচন কি? আয় বচনের অতিবর্তী আমি এই হিসাবে বলেছিলাম, একটু আগেই বলেছিলাম, এটা আয় বচন। আয় বচন অতিবর্তী বচন হচ্ছে এ বচন, তাহলে এ বচন। আয় বচন অতিবর্তী বচন হচ্ছে এ বচন। তারপরে দেখো, ন্যায়ের 4টি সংস্থানে বৈধ মূর্তির সংখ্যা কয়টি? বৈধ বলেনি, বৈধ হলে 19টা হতো, তাহলে বৈধ সম্ভাব্য মূর্তি সংখ্যা মানে টোটাল 4টে সংস্থানে টোটাল মূর্তি, টোটাল 256টা মূর্তি আছে, তার মধ্যে 19টা বৈধ, তাহলে 256টি। তারপর দেখো, ন্যায়ের কোন কোন সংস্থানে হেতুপদ প্রধান আশ্রয় বাক্যের বিদ্ধস্থানে থাকে? তাহলে কোন কোন সংস্থান আছে? তো 4টে সংস্থান, এ দেখো তাহলে এইখানে বিদ্ধস্থানে এম থাকছে হেতুপদ, আর একটা এইখানে এম থাকছে, মানে হেতুপদের জায়গায় এম থাকছে, তাহলে দুটো সংস্থানে থাকছে। এইটাকে চতুর্থ সংস্থান আর এটাকে দ্বিতীয় সংস্থান বলা হয়। চতুর্থ ও দ্বিতীয় কোথায় আছে দেখো, দ্বিতীয় আর চতুর্থ বা চতুর্থ দ্বিতীয় ও চতুর্থ সংস্থান বলে থাকে। ঠিক আছে, বুঝতে পারলে ব্যাপারটা? বেশ। তারপরে দেখো, তারপর আছে যে প্রাকল্পিক বচনের গুণ নির্ধারিত হয়। প্রাকল্পিক বচনের গুণ, প্রাকল্পিক বচন হচ্ছে যদি রাম আসে তবে শ্যাম আসবে, যদি রাম না আসে তবে শ্যাম আসবে, যদি রাম না আসে তবে শ্যাম আসবে না, এরকম নানাভাবে হতে পারে। তাহলে পূর্বগত দ্বারা, অনুগত দ্বারা, সংযোজকের গুণের দ্বারা, সবগুলি দ্বারা, হ্যাঁ সবগুলি করা যেতে পারে। পূর্বগত গুণের দ্বারাও বটে, যদি রাম না আসে তবে শ্যাম আসবে, পূর্বগত গুণের দ্বারা হলো। অনুগের গুণের দ্বারা, যদি রাম আসে তবে শ্যাম আসবে না, অনুগের গুণের দ্বারা প্রকাশ হলো। তাহলে এই দুটো যখন বটে, তাহলে সংযোজক ওইগুলো নাটাই সংযোজক, হয়টাও সংযোজক, তাহলে সবগুলি করলাম এখানে। তোমাদের স্যাররা এর উত্তরটা কি করছেন আমাকে জেনে কমেন্টে যেন অবশ্যই জানিও। হ্যাঁ, বেশ। তারপরে দেখো, পি অথবা কিউ, পি অতএব কিউ, তাহলে কি পূর্বগকে স্বীকার করে অনুগ, একটি বিকল্পকে স্বীকার করে অন্য বিকল্পকে স্বীকার করা হয়েছে, তাহলে বিকল্পকে নিয়ম হচ্ছে বিকল্পকে অস্বীকার করে অন্য বিকল্পকে স্বীকার করতে হবে, তাহলে স্বীকার করে অস্বীকার করা হয়েছে, তাহলে বিকল্প স্বীকার্যনীতি দোষ, তার মানে অবৈধ। তারপরে দেখো, বুলীয় ভাষ্যের ধারণাটি কে দিয়েছেন? না, বুলীয় ভাষ্যের ধারণাটির উৎস হলো অস্তিত্বমূলক তাৎপর্য থেকে বুলীয় ভাষ্যের ধারণাটা এলো। তারপরে দেখো, সকল চিত্রকর হয় অশিল্পী, বচনটির সমীকরণ কি? দেখো, সকল এস হয় পি, এইটা হচ্ছে এইটা, তারপর অ লাগাবো যার সঙ্গে অশিল্পী মানে এইটা, তাহলে বারে বারে কেটে যাবে, মিলে যাবে, এস পি সমান 0 যেটা আছে সেটা, এস পি সমান 0, এটা উত্তর। তারপরে দেখো, সত্যাপেক্ষ বচনের অন্তর্ভুক্ত সরল অঙ্গ বাক্যগুলির পরিবর্তে যে প্রতীক ব্যবহার করা হয় তাকে বলা হয়, বচনের পরিবর্তে যে বাক্যগুলির পরিবর্তে বচন গ্রাহক বলা হয়, বচনের পরিবর্তে গ্রাহক ব্যবহার করলে তাকে বচন গ্রাহক। তারপরে দেখো, বলা হয়েছে পি ভেল নট কিউ, এই বচনাকারটি কি? পি ভেল নট কিউ এই বচনাকারটি হচ্ছে আপতিক বচনাকার, এটা আমরা অঙ্ক কষতে হবে। পি এর একটা শাড়ি, কিউ এর একটা শাড়ি, পি নট কিউ এর একটা শাড়ি, তারপরে পি ভেল নট কিউ একটা শাড়ি দিয়ে এইভাবে কিন্তু আমাদেরকে এটা গোটাটা নির্ণয় করতে হবে, বার করতে হবে। হ্যাঁ, 1 2 3 4, 4 নম্বর সারি পর্যন্ত বার করতে হবে এটা ছকটা, তবেই কিন্তু আমরা এটা পারবো করতে। তাহলে এটা হচ্ছে আপতিক। তারপরে দেখো, সমমান, সমমান বচন গঠিত হয় কি দিয়ে? এখানে যদি এবং কেবল যদি বচন মানে ট্রিপল বার, ঠিক আছে। তারপরে দেখো, অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে শিশু সুলভ আরোহ অনুমান বলেছেন কে? অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে শিশু সুলভ আরোহ অনুমান বলেছেন দার্শনিক বেকন। তারপরে দেখো, অপসারণ, সংজ্ঞা প্রদান ইত্যাদি আরোহণ, কোন আরোহ অনুমানের কোন আরোহ অনুমানের অনুসৃত প্রক্রিয়া ইত্যাদি হচ্ছে বৈজ্ঞানিক, অপসারণ, সংজ্ঞা প্রদান ইত্যাদি হচ্ছে বৈজ্ঞানিক আরোহ অনুমানের অনুসৃত প্রক্রিয়া। উপমা যুক্তির ভিত্তি কি? উপমা যুক্তির ভিত্তি হচ্ছে অসম্পূর্ণ সাদৃশ্য হচ্ছে উপমা যুক্তির ভিত্তি। তারপরে দেখো, কারণকে আবশ্যিক পর্যাপ্ত শর্ত হিসেবে গ্রহণ করেছেন কে? কারণকে আবশ্যিক শর্ত, কারণকে পর্যাপ্ত শর্ত হিসেবে গ্রহণ করেছেন মিল, তাহলে কারণকে আবশ্যিক পর্যাপ্ত শর্ত হিসেবে গ্রহণ করেছেন কপি, আই এম কপি। হ্যাঁ, তারপরে দেখো, ক হলো ক্ষয়ের আবশ্যিক শর্ত, মানে ক নাই খ নাই, এটা যেটা হবে সেইটা, ক না ঘটলে খ ঘটবে না, এটা আবশ্যিক পর্যাপ্ত, এটা হচ্ছে আবশ্যিক শর্ত। তারপরে দেখো, কারভেদ রিড, কারভেদ রিড কারণের কয়টি লক্ষণ উল্লেখ করেছেন? কারভেদ রিড কারণের পরিমাণগত লক্ষণ আর গুণগত লক্ষণ, অর্থাৎ দুটি লক্ষণের কথা কারভেদ রিড উল্লেখ করেছেন। কারভেদ রিড
দুটি লক্ষণের কথা উল্লেখ করেছেন। মিল যে পদ্ধতিতে মূলত আবিষ্কারের পদ্ধতি বলেছেন তা হচ্ছে অন্বয়ী পদ্ধতি। মিলের সহপরিবর্তন পদ্ধতির ভিত্তি হচ্ছে কারণের পরিমাণগত লক্ষণ। উত্তর হচ্ছে কারণের পরিমাণগত লক্ষণ। এরপরে লাস্ট পেজে চলে যাব। বেশ, দেখো ভাষায় প্রকাশিত অনুমানের আকারকে বলা হয় কি? ভাষায় প্রকাশিত অনুমানকে বলা হয় যুক্তি। অবরোহ যুক্তি সিদ্ধান্ত সবসময় কি হয় না আরোহ। এইগুলো ভালো করে চোখে দেখতে হবে, চশমা পড়ে আছি তো তাই অসুবিধা হয়ে যাচ্ছে মাঝে মাঝে। আরোহ যুক্তি সিদ্ধান্ত সবসময় আরোহ যুক্তি সিদ্ধান্ত সবসময় সম্ভাব্য হয়। লোগোস কথার অর্থ কি? লোগোস কথার অর্থ হচ্ছে চিন্তা। প্রতিটি নঙর্থক বচনের বিধেয় পদ ব্যাপ্য হয়। বিধেয় পদ ব্যাপ্য হয়। একটি আদর্শ নিরপেক্ষ বচনের অংশ হলো চারটি। একটি আদর্শ নিরপেক্ষ বচনের অংশ হলো চারটি। একটি অমাধ্যম অনুমানে আশ্রয় বাক্যের সংখ্যা কয়টি? অমাধ্যম মানে মাধ্যম নাই যেখানে, তার মানে একটি। তারপরে দেখো অসম বিরোধিতার ক্ষেত্রে যদি বিশেষ বচন, অসম বিরোধিতা মানে এই ছকটা করে নাও কেন, এ ই আই আর ও, এইটার সঙ্গে এটা অসম, এটার সঙ্গে এটা অসম। তাহলে অসম বিরোধিতার ক্ষেত্রে বিশেষ বচনটি সত্য হয়, এটা সত্য হলে এটা কি হবে? অনিশ্চিত হবে। তাহলে সামান্য বচনটি সত্য মূল্য কি হবে? অনিশ্চিত হবে। তারপরে দেখো মিশ্র প্রাকল্পিক ন্যায়ে দ্বিতীয় আশ্রয় বাক্যটি হলো এক প্রকার। মিশ্র প্রাকল্পিক ন্যায় দ্বিতীয় বাক্যটি হলো নিরপেক্ষ বচন। তারপরে দেখো যদি পি তবে কিউ, নয় কিউ, তাহলে অনুগকে অস্বীকার করে পূর্বগকে অস্বীকার করছে, তাহলে এমটি এটা। পক্ষপাত পক্ষ আশ্রয় বাক্য ছাড়া যে স্থানে থাকে তাহলে সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে। তারপর দেখো সাধ্য, তারপর দেখো ফেরিসন কোন সংস্থানের বৈধ মূর্তি? এটা অনেকবার হলো, তৃতীয় সংস্থানের বৈধ মূর্তি। তারপরে দেখো কোন অএস নয় অপি, তাহলে এটা ই বচন। ই বচনের ফর্মুলা হচ্ছে এস পি সমান 0। দুটোতেই অ, পি এর মাথায় অ আছে বলে বার, এস এর মাথায় অ আছে বলে বার, তাহলে এস বার পি বার সমান 0 কোথায় আছে সেটাতে ক্লিক করো। তারপরে এস অশূন্য শ্রেণী ভেনচিত্র মানে এস এর জায়গাটা ক্রস হবে, তার মানে এইটা আগেও হয়েছে। তারপরে দেখো যে যৌগিক বচনে সত্য সারণী সবকটি নিবেশন দৃষ্টান্ত সত্য হয় তাকে বলা হয় শত সত্য বচনাকার। যদি পি মিথ্যা হয় তাহলে পি ডট নট কিউ এর সত্যমূল্য কি হবে? পি মিথ্যা হলে, তাহলে পি কে মিথ্যা হলে নট কিউ, পি মিথ্যা হলে আচ্ছা পি ডট নট কিউ এইটা যদি মিথ্যা হয় তাহলে এইটা যদি সত্য হয় তাহলে মিথ্যা ডট সত্য সমান সত্য, এটা যদি মিথ্যা হয়, এটা যদি মিথ্যা হয় তাহলে পরে কিন্তু মিথ্যা। অর্থাৎ কি দাঁড়াচ্ছে দেখতে হবে। এই ক্ষেত্রে নিয়ম করা হয়েছে ডটের ক্ষেত্রে, মানে সংযোগী বচনের ক্ষেত্রে যে একটি সংযোগী যদি মিথ্যা হয় তাহলে পরে সংযোগী বচনটি মিথ্যা হবে। তাহলে এইটা যেহেতু একটি সংযোগী মিথ্যা বলেই দিয়েছে তাহলে সেই ক্ষেত্রে এই মিথ্যা অপশনটাই করতে হবে উত্তর। খেলা চলবে যদি বৃষ্টি না হয়, এটা বারবার হচ্ছে, এটা এরকম করা হয়েছে নট আর নালেম, এটাই বারবারই উত্তর থাকছে। দেখো তারপরে দেখো আরোহ অনুমানের সমস্যাটি হচ্ছে সামান্যীকরণ। তারপরে অপসারণ সংজ্ঞা প্রদান ইত্যাদি বৈজ্ঞানিক আরোহ অনুমানের ভিত্তি, এটাও বারবার আসছে বৈজ্ঞানিক আরোহ অনুমান। বেশ, তারপরে দেখো উপমা যুক্তি সিদ্ধান্ত সম্ভাব্যতা সব থেকে গুরুত্বপূর্ণ শর্ত হলো সাদৃশ্যের প্রাসঙ্গিকতা। তারপরে দেখো মিলের মতে কারণ হল সদর্থক ও অনর্থক শর্তের সমষ্টি। তারপর দেখো ভেজা কাঠে অগ্নিসংযোগ ধূম সৃষ্টির কারণ এখানে আবশ্যিক পর্যাপ্ত আবশ্যিক শর্ত অর্থে ব্যবহৃত হয়েছে। তারপরে দেখো তারপরেরটা হচ্ছে তোমার কারণ শব্দের দ্বারা পর্যাপ্ত আবশ্যিক শর্তকে নির্দেশ করেছেন কি? আই অ্যাম কপি পর্যাপ্ত আবশ্যিক শর্তকে নির্দেশ করেছেন। তারপরে দেখো বেশ, তারপরে দেখো মিলের যে আরোহমূলক পদ্ধতিতে কেবলমাত্র দুটি দৃষ্টান্ত যাচাই করা হয় তাকে বলা হয় ব্যতিরেকি পদ্ধতি। তারপরে দেখো মিলে যে আরোহ পদ্ধতি কোনো অপ্রাসঙ্গিক ঘটনাকে বর্জন করতে পারে না, সেটি কোন পদ্ধতি? অপ্রাসঙ্গিক ঘটনাকে বর্জন করতে পারে না, অপ্রাসঙ্গিক ঘটনাকে বর্জন করতে পারে না। বেশ, ঠিক আছে, এই হলো তোমাদের দর্শনের 8টা সেটের এমসিকিউ সমাধান। কেমন লাগলো তোমরা অবশ্যই একটি কমেন্ট করে জানাবে এবং একটি লাইক আমি সবারই কাছে আশা করছি। ভালো থাকো, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।